হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি তোমাদের সামনে মাধ্যমিক 2025-এর বোমভাস্ত নিয়ে। যারা যারা মাধ্যমিক 2025 দেবে এবং এই ভিডিওটি ক্লিক করেছো তাদের জন্য খুবই খুশির খবর। আমরা তোমাদের মাধ্যমিক 2025-এ ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত আপ টু ডেট সাজেশন, সমস্ত আপ টু ডেট প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মাধ্যমিক 2025-এ এর বাইরে তোমাদের প্রশ্ন থাকবে না। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে 2 নম্বরের প্রশ্ন মাধ্যমিক 2025-এ কি কি আসতে পারে, কোনগুলো তোমরা করে যাবে। আজকে আমরা দেখব মাধ্যমিক 2025-এ 3 নম্বরের কি কি প্রশ্ন আসবে, কোনগুলো তোমরা করে যাবে। তো দেখো, সময় না নষ্ট করে আমি খুব চটপট করে প্রশ্নগুলো বলবো এবং সেই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে। এখানে মাধ্যমিকের 2025-এর জন্য মোট 12টি 2 নম্বরের প্রশ্ন আসবে। এই 12টা 2 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদেরকে 12টি কিভাবে করতে পারো তার জন্য আমি একটা সাজেশন রেডি করেছি। তো এই প্রশ্নগুলো করে গেলে এখান থেকে তোমরা 12টির মধ্যে 12টি প্রশ্নই করতে পারবে। এখান থেকে আমাদের কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দেখো, চ্যাপ্টার অনুযায়ী আমি বলে যাচ্ছি, প্রত্যেকটি চ্যাপ্টারে 5টি করে প্রশ্ন থাকবে বা 4টি করে প্রশ্ন থাকবে। সেখান থেকে কিন্তু তোমাদের কমন আসবে একটি 3 নম্বরের প্রশ্ন। তো দেখো, সেই প্রশ্নগুলো তোমরা একটু নোট করে নাও, আমি বলে যাচ্ছি পরপর চ্যাপ্টার ওয়াইজ। প্রথম যে চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে তোমরা প্রথমে যেটা 3 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার ধারণা থেকে চার্লসের সূত্র। প্রথম প্রশ্ন অ্যাভোগাড্রো। দ্বিতীয় প্রশ্ন অ্যাভোগাড্রো সূত্র থেকে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি করে প্রতিষ্ঠা করবে। 3 নম্বর প্রশ্ন পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণের প্রতিষ্ঠা। 4 নম্বর প্রশ্ন যে ভি ভার্সেস এন সমান 22.4 লিটার সমস্ত গ্যাসের জন্য এসটিপিতে। এই ধারণা থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রের ধারণা পাওয়া যায়। এই ধারণা থেকে অ্যাভোগাড্রো সূত্রের ধারণা, মোলার আয়তনের ধারণা থেকে তোমরা কি করে অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা করবে, এই একটা প্রশ্ন। এর সাথে এখানে একটা প্রশ্ন অ্যাড থাকতে পারে যে অ্যাভোগাড্রো সূত্রে উল্লিখিত আয়তন গ্যাসের অণুর আয়তন নয়। এই যে 5টা প্রশ্ন দিলাম, 1 2 3 4, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা করে রাখবে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই 5টা প্রশ্ন থেকে একটা 3 নম্বরের প্রশ্ন তোমরা গ্যাসের অধ্যায় থেকে পেয়ে যাবে, চার্লস বয়েলের সমন্বয় সূত্র। তো এটি গেল গ্যাসের চ্যাপ্টার থেকে 3 নম্বরের কি কি প্রশ্ন থাকতে পারে। এরপর আমরা যেই চ্যাপ্টারে যাব বা যেই অধ্যায়ে যাব, যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে একটি অঙ্ক থাকবে। তো এই বছর যে 3টে টাইপের অঙ্ক আমি এখান থেকে রেডি করেছি, সেখান থেকে একটা টাইপের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তার মধ্যে জিঙ্ক প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এখানে প্রশ্ন কি থাকবে যে 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত জিঙ্ক প্রয়োজন। এটা তোমরা বই বা সহায়িকাতে এই অঙ্কটা পেয়ে যাবে, এখান থেকে করবে। এখানে আরেকটা টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস HCl এর বিক্রিয়ায় CaCl2 প্লাস CO2 প্লাস জল উৎপন্ন হয়। বলেছে 50 গ্রাম CaCO3 আর 55.5 গ্রাম
55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 আর 9 গ্রাম জল প্রস্তুত করতে HCl কত লাগবে? মাল্টি ডাটার অঙ্ক, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু এবার খুব বেশি। 3 নম্বর প্রশ্ন, KClO3 কে বিয়োজন করে অক্সিজেন পাচ্ছি কত গ্রাম? না যে পরিমাণ 40 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে? KNO3 ডবল রিঅ্যাকশনের অঙ্ক। এই তিনটে টাইপের অঙ্ক এখান থেকে তোমরা 2 নম্বরের পর 3 নম্বরের একটা প্রশ্ন, কিন্তু এই তিনটে টাইপের মধ্যে একটা টাইপ থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে। তো এই তিনটে টাইপের অঙ্ক তোমরা দেখে যাবে, তাহলে তোমাদের রাসায়নিক গণনা থেকে এই প্রশ্নগুলো তোমরা করতে পারবে। 3 নম্বরের একটি অঙ্ক, যেখান থেকে অঙ্ক থাকে একটি 3 নম্বর এবং তোমাদেরকে করতেই হয়, সেই 3 নম্বরের অঙ্ক তোমরা একটি পেয়ে যাবে এখান থেকে। এরপরে যে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকে এবং একটি নয় দুটি থাকে, না তার আগে বলে দিই, তাপ চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, যে তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রা এটা তুলনা করে তাপীয় রোধের রাশিমালা, খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপীয় রোধের রাশিমালা, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু সহজেই পেতে পারো। তরলের আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ। তরলের যে 2 প্রকার প্রসারণ আছে, তরলের প্রসারণ, আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ, এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে পার্থক্য কি, কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? এই প্রশ্নটা এবছর কিন্তু আসার খুব সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এখানে একটা করে গেলে 3টাই তোমরা করতে পারো। প্রশ্নগুলো ডিটেলস লিখছি না, কারণ দেখলে তোমাদের অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, সেই জন্য আমি প্রশ্নগুলো খুব শর্টেই বলে দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি শুনে কিন্তু নোট করবে। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর একক, এর রাশিমালা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, যে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না। ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না। তো একটা প্রশ্ন যেখান থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পেতে পারো তাপের চ্যাপ্টার থেকে। তাপের চ্যাপ্টার থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে 3 নম্বরে, যেটা তোমাদের এখান থেকে অঙ্ক আমি এবছর একটা তুলেছি, যেখান থেকে অঙ্ক আমার মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। তার সঙ্গে একটা প্রশ্ন এটা করছি, যে কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা একটা 1 নম্বর বা 2 নম্বরের থাকতে পারে। এর সাথে একটা অঙ্ক, খুব ছোট ধরনের অঙ্ক থাকতে পারে, যে পরিবাহিতাঙ্কের অনুপাত, তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত দিয়ে দিল তোমাকে কে এর অনুপাত, K1:K2 তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত বলেছে, দুটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3। যদি দণ্ড দুটির ব্যাসার্ধ এবং রোধ সমান হয়, তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত? একদম সহজ অঙ্ক, কিন্তু এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে এবছর খুব বেশি। সেই জন্য আমি এখান থেকে একটা অঙ্ক তুলে রাখলাম, এবং এটা একটা নতুন টাইপের অঙ্ক,
এই অঙ্কটা দিলেও দিয়ে দিতে পারে। তো তার থেকে যদি এই প্রশ্নগুলো করো তাহলে অঙ্কটা আবার বলে দিই যে দুটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3, উভয় দণ্ডের ব্যাসার্ধ ও তাপীয় রোধ সমান, এদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এটি হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং সেখান থেকে ক্যালকুলেট করতে পারবে। তো তাপের অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন, এই 3টে বা 4টে করে গেলে এখান থেকে তোমরা একটা 3 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এরপর যে চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, এই চ্যাপ্টার থেকে একটি নয় 2টি 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং সেজন্য এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নের সংখ্যা 5-এর খুব বেশি নয়, কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে 2টি প্রশ্ন, একটি প্রশ্নের জন্য 5টি করে দেওয়া আছে। যেমন বলে আলো আলো থেকে কি কি ধরনের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। প্রমাণ F সমান R/2, এটা একটা প্রমাণ, 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আরেকটি প্রমাণ সমান্তরাল কাজ ফলক, সমান্তরাল কাজ ফলকে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে না, সমান্তরাল ভাবে বেরিয়ে যায়, এটা একটা প্রমাণ। 3 নম্বর প্রমাণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এই প্রমাণটা আমি এবছর রেখেছি কারণ এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরের ধারপাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু একে টাচ করে না। 4 নম্বর প্রমাণ মিউ ভি গ্রেটার দেন মিউ আর, লাল আলোর প্রতিসরাঙ্ক মিউ আর, বেগুনি আলোর প্রতিসরাঙ্ক মিউ ভি হলে দেখাও যে মিউ ভি গ্রেটার দেন মিউ আর, এই প্রমাণটা বিচ্ছুরণের অংশ থেকে আসে। এরপরে যেখান থেকে প্রশ্ন আসতে পারে মানুষের চোখ সরল ক্যামেরা, মানুষের চোখ ও সরল ক্যামেরা, ক্যামেরা এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য 3 নম্বরের প্রশ্ন। আর এখান থেকে উত্তর লেন্সের 3টে প্রশ্ন। উত্তর লেন্স অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠন করে, উত্তর লেন্স দ্বারা অসৎ বিম্ব গঠন, উত্তর লেন্স দ্বারা অসৎ বিম্ব গঠন। একটা ছবি এর একটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিবর্ধক কাঁচ, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার। আর এর সাথে থাকবে লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক, ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের কি সম্পর্ক, লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক 1+1+1, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে একটি ধরনের অঙ্ক আমি দিয়েছি, যে অঙ্ক থেকে ওদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে সেটি হচ্ছে বলেছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তার মানে বায়ু মিউ জল দেওয়া আছে 4/3, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ বায়ু মিউ কাচ দেওয়া আছে 3/2, তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, জল মিউ কাচ সমান কত, এই প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারে। জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 ও 3/2 হলে জল ও কাচে আলোর বেগের অনুপাত নির্ণয় করো, এইভাবে প্রশ্ন থাকতে পারে। এখান থেকে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমি খুব বেশি প্রশ্ন দিচ্ছি না, এখানে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে স্নেল সূত্র, স্নেলের সূত্রটি কি লেখো। এখান থেকে আরেকটা 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে যে ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন, উল্টোটা হতে পারে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে ছবি এঁকে চ্যুতি কোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। আলো ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের জন্য চ্যুতি কোণের রাশিমালা ছবি এঁকে প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এখান থেকে আলো 2টি 3 নম্বরের প্রশ্ন তোমাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এখান থেকে 2টি 3 নম্বরের প্রশ্ন তোমরা পাবে এবং এইগুলি যদি করে যাও
এরপরে যে চ্যাপ্টারে 3 নম্বরের প্রশ্ন থাকবে, আলোর পরবর্তী এটি একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটি নয় দুটি থাকবে। সেটি হচ্ছে কি চলতরিৎ। চলতরিৎ যে জায়গাগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমি একটু বলি। প্রথমেই সূত্রগুলো আমি বলে দিই। জুলের সূত্র, জুলের সূত্র 3 নম্বরের প্রশ্নের জন্য থাকতে পারে। এর সাথে ওহমের সূত্র, ওহমের সূত্র এখান থেকে রোধের ধারণা কি করে পাবে, দ্বিতীয় 3 নম্বরের প্রশ্ন। তৃতীয় প্রশ্ন অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা ফ্লেমিং এর বামস্থ সূত্র। এগুলো 2 নম্বরের মধ্যে আসতে পারে। 3 নম্বরের এর সাথে 1 নম্বরের কোনো প্রশ্ন অ্যাটাচ করে দিবে। 2 নম্বরের জন্য এগুলো থাকতে পারে। 3 নম্বরের জন্য যে প্রশ্নটা এবছর হবে, যে সূত্রটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণের ধারণা, এটা 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো এই সূত্রগুলো তোমরা যদি করে যাও, এখান থেকে একটা 3 নম্বরের থিওরিটিক্যাল প্রশ্ন পাবে। এখান থেকে আরেকটি 3 নম্বরের প্রশ্ন, যেটি অঙ্ক টাইপের থাকে। সেই কিছু ধরনের অঙ্ক আমরা বলছি, সেই অঙ্কগুলো তোমরা যদি দেখে যাও, তাহলে এখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন পাবে। প্রশ্নটা কি, একটি পরিবাহিতারকে টেনে দ্বিগুণ করা হলো, পরিবাহিতারকে টেনে দ্বিগুণ করা হলো, যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, তাহলে রোধের মান কত হবে? আরেকবার বলছি, একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, তবে তারটির রোধের অনুপাত, রোধের মান কি হবে? এটা একবার এই অঙ্কটা কিন্তু, এই টাইপের অঙ্ক এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে অঙ্ক আমি একটা দিচ্ছি, একটা টাইপের অঙ্ক এখানে আমাদের খুব সম্ভাবনাময় অঙ্ক, সেটা হচ্ছে সমান রোধ বিশিষ্ট, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে বা পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য, একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে, তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় উৎপন্ন তাপ 9 গুণ হয়ে গেছে। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত কত? I1:I2 সমান কত? যদি জুলের সূত্র না পড়ে, জুলের সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। সেই জন্য এই 3 নম্বরের অঙ্কটা কিন্তু জুলের সূত্র থেকে আসার এবছর প্রবাবিলিটি খুব বেশি। এছাড়া আরেকটা অঙ্ক আমরা এখান থেকে দেখব, সেই অঙ্কটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট ও 220 ভোল্ট 40 ওয়াট, এই দুটি বাতির মধ্যে একবার সমান্তর, এই দুটি বাতিকে একবার শ্রেণী সমবায়ে যোগ করা হলো, একবার সমান্তরাল সমবায়ে যোগ করা হলো। কোন সমবায়ে বাল্বটি অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে বা তার রোধ বেশি কম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরেকটা খুব সহজ টাইপের প্রশ্ন, এলইডি সিএফএল এদের পার্থক্য অনেকদিন আসেনি, বিওটি কি, এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে পারে। তো এইগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন চলতরিতের, যেখান থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো কভার করে যাও, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে যে চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেই চ্যাপ্টারটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। আমি খুব দ্রুত বলছি যাতে ভিডিওটি না বড় হয়, তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা আমার কথাগুলি শুনে কিন্তু প্রশ্নগুলো নোট করে নেবে। এরপরে যে চ্যাপ্টার, সেটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস।
এখান থেকে প্রথম যে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, আলফা বিঘটন, বিটা বিঘটন, গামা বিঘটন এর ফল কি? আলফা বিটা গামা বিঘটনের ফলে কি ঘটে, এটা 2 নম্বরের প্রশ্ন। এর সাথে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। এর সাথে ব্যবহার, তেজস্ক্রিয়তার ব্যবহার, এটা একটি 3 নম্বরের প্রশ্ন। আরেকটি 3 নম্বরের প্রশ্ন, ভর ত্রুটি, ভর ত্রুটি ও বন্ধন শক্তি কাকে বলে, এদের সম্পর্ক, ভর ত্রুটি বন্ধন শক্তি কাকে বলে, এদের সম্পর্ক, এবং নিউক্লিয় সংযোজন বিভাজন, নিউক্লিয় সংযোজন ও বিভাজন এদের পার্থক্য এবং সংজ্ঞা সহ উদাহরণ সহ এদের পার্থক্য। এছাড়াও আরেকটা অঙ্ক তোমাদের থাকবে তেজস্ক্রিয়তা থেকে, সেটা 3 নম্বরের মধ্যে ফেলতে পারে বা 1 নম্বরের মধ্যে ফেলতে পারে। এটা তোমাদের সহায়িকা থেকে ওই টাইপের একটা অঙ্ক, আলফা রশ্মি বেরিয়ে গেলে কি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কি পরিবর্তন হবে, এটা খুব সহজ ধরনের অঙ্ক থাকে। সেজন্য অঙ্কটা আমরা আর এখানে ইনক্লুড করিনি, প্রশ্নগুলো এখানে ইনক্লুড করেছি। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা 3 নম্বরের প্রশ্ন পাবে। এর সাথে সাথে তোমরা বই বা সহায়িকা থেকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সম্ভাবনা হয়ে আছে সেগুলো দেখতে পারো। এটা হলো পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন, এগুলো পড়লেই তোমরা কমপ্লিট করতে পারবে। এরপরে যে চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন, হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের অবস্থান অর্থাৎ গ্রুপ 11 এবং গ্রুপ 17 মধ্যে হাইড্রোজেন কোথায় থাকবে, সেটা সাপেক্ষ যুক্তি এবং বিপক্ষ যুক্তি, এবং এদের এবিসি 3টে মৌল। এরপরে যে প্রশ্ন, এবিসি 3টে মৌল, এদের পারমাণবিক ক্রমাঙ্ক 10, 9, 10, 12 এরকম পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে এদের অবস্থান, এদের তোমার জারণ ধর্ম, বিজারণ ধর্মের ক্রম, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, এরকম এই ধরনের ক্রম লিখতে দিতে পারে। এরপরে যে পর্যায়গত ধর্মটা এবছর ইম্পর্টেন্ট পড়ার জন্য, সেটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, পর্যায় ও শ্রেণী বরাবর এর পরিবর্তন, শ্রেণী বরাবর এর পরিবর্তন তোমরা আলোচনা করবে। এছাড়াও বিরল মৃত্তিকা মৌল, আনকমন প্রশ্নের মধ্যে যদি আমরা দিই, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে, এর সংখ্যা কটি, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। নিক্টোজেন মৌলের উদাহরণ দাও, নিক্টোজেন মৌলের উদাহরণ দাও, 1+1+1, 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে একই মৌলের, একই শ্রেণীর মৌলের রাসায়নিক ধর্ম অভিন্ন, অর্থাৎ অভিন্ন কেন, কেন? এর সঙ্গে রিলেটেড প্রশ্ন, পারমাণবিক সংখ্যা, মৌলের মূলগত ধর্ম, এই দুটো ধরনের সব প্রশ্ন আসতে পারে। এখানে একটা আনকমন প্রশ্নের মধ্যে আমরা দিতে পারি মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, 2টি বা 3টি ত্রুটি উল্লেখ করো। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা পর্যায় সারণী থেকে পেতে পারো। এরপরে যে অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে তোমরা একটি 3 নম্বরের প্রশ্ন পাবে। কোন কোন প্রশ্ন পড়ে গেলে সেগুলি তোমরা কভার করতে পারবে। এখানে দেখো, প্রথমে আমরা বলে দিই যে 5টি প্রশ্ন এখানে আছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, কপারের বিশোধন, জলের তড়িৎ বিশ্লেষণ, আর কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এই 4টার মধ্যে একটা পড়ার সম্ভাবনা কিন্তু
খুব বেশি। এছাড়াও আরেকটা প্রশ্ন এখানে কিন্তু উঁকি মারছে, সেটা হচ্ছে পার্থক্য তড়িৎ বিশ্লেষ্য ও ধাতব পরিবাহী। এই পাঁচটি প্রশ্ন পড়ে গেলে এখান থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন কিন্তু করতে পারবে। তো এটা গেল তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এর পরবর্তী যে চ্যাপ্টার 3 নম্বরের প্রশ্ন, পরবর্তী যে চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে সেটা তোমরা ভালো করে দেখে নাও। এর পরবর্তী চ্যাপ্টার হলো পরীক্ষাগারে অজৈব রসায়ন। এখানে আমি 5টি প্রস্তুতি দিয়েছি, 5টি প্রস্তুতির মধ্যে একটি 3 নম্বরের প্রস্তুতি কিন্তু থাকবে। তার মধ্যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 সবার প্রথমে থাকছে, তারপরে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, তারপরে তোমার থাকছে HCl প্রস্তুতি, তারপর H2S প্রস্তুতি, হেবার পদ্ধতিতে নাইট্রোজেন প্রস্তুতি। এই 5টি প্রস্তুতি, এখান থেকে তোমরা একটি প্রস্তুতি পাবে এবং এর বাইরে কিন্তু প্রস্তুতি থাকার সম্ভাবনা নেই। এটি হলো তোমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তো আমরা 11টি প্রশ্ন বলে দিলাম। 3 নম্বরের লাস্ট যে প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন আমরা এখান থেকে পাবো, সেটি হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। তার মধ্যে একটা শৃঙ্খল ঘটিত সমবায়বতা কাকে বলে, এবং সঙ্গে আসতে পারে C3H6O। এই সাধারণ সংকেত বিশিষ্ট যৌগের দুটি সমবায়ের নাম ও উদাহরণ লেখো। CH3, CH2OH, H2SO4 হিট, এটা দিলে A হবে। এখান থেকে Br2 CCl4 দিলে B হবে। হাইড্রোজেন প্লাটিনাম দিলে C হবে। ABC শনাক্ত করো 3 নাম্বার। এরপর এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া, এরপর এর সাথে ইথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়া কি ঘটে। এগুলো এই 3টে প্রশ্ন আমি দিলাম জৈব যৌগের 3 নম্বরের প্রশ্ন। এরপরেও যে দুটো প্রশ্ন আমি দিচ্ছি সেই দুটো প্রশ্ন কিন্তু আনকমন টাইপের ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো সচরাচর ফাইনালে পড়ে না, টেস্টে অনেকবার পড়েছে, অনেক স্কুলে পড়েছে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতেই পারে। এই দুটি প্রশ্ন দেখে নাও। A ও B দুটি যৌগ, A 1 মোল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, B 2 মোল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণটিকে বর্ণহীন করে। তাহলে AB শনাক্ত করো, এই ধরনের একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন C2H4O2, এই সাধারণ সংকেত বিশিষ্ট যৌগ যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে, যৌগটিকে শনাক্ত করো। খুবই সহজ ধরনের প্রশ্ন, শুধু এটিকে সাজিয়ে যৌগটি লিখতে হবে। O2 মানে এটা কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত আমাদের সিলেবাসের মধ্যে, আর এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করলে CO2 উৎপন্ন হয়, এটা আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডই করে। তো এই একটা সাধারণ সংকেত বিশিষ্ট যৌগ সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে, যৌগটি শনাক্ত করো এবং নাম লেখো। এরপর রূপান্তরিত করো C2H2 থেকে C2H6। এই গেল তোমাদের মোট 5টি প্রশ্ন 3 নম্বরের। এই 12টির জন্য আমি মোট 12টি প্রশ্ন 3 নম্বরের জন্য বলে দিলাম। এখান থেকে 12টি প্রশ্ন যদি তোমরা করে যাও, সেখান থেকে তোমরা 12টা প্রশ্ন কভার করতে পারবে। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে এই জানিয়ে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।